আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকে নতুন টিউটোরিয়াল শুরু করছি। তো আমাদের সপ্তম শ্রেণী আগামী যে 10 তারিখে পরীক্ষা আছে সেটা বাংলা অনুষ্ঠিত হবে। তো সপ্তম শ্রেণী বাংলা এখানে বলছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 71 পেজ পর্যন্ত আমাদের পড়তে হবে। তো চলো পাঠ্য বই আমাদের 71 পেজ পর্যন্ত কি কি আছে সেটা একটু জেনে নিই। তো আমাদের পাঠ্য বই 71 পেজ পর্যন্ত দেখো আমাদের 4টে অধ্যায় পড়তে হবে। 4টে অধ্যায় কি? প্রথম অধ্যায় দ্বিতীয়, এখানে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। তারপর বলছে প্রমিত ভাষা কথা বলি। প্রথম পরিস্থিতি বলা আছে ধ্বনির উচ্চারণ, দ্বিতীয় পরিস্থিতি বলা আছে শব্দের উচ্চারণ, তৃতীয় অধ্যায় আছে অর্থ বুঝে বাক্য লিখি। প্রথম আমাদের যে পরিস্থিতি আছে সেখানে বলছে শব্দের শ্রেণী, বাক্যর শ্রেণী। দ্বিতীয় পরিস্থিতি আছে শব্দের গঠন, তৃতীয় পরিস্থিতি শব্দের অর্থ, চতুর্থ অর্থ হলো যথিচিহ্ন এবং পঞ্চম অর্থ হলো বাক্য। তো আমাদের এই বাংলা বইটা দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা ব্যাকরণ অংশ এবং একটা বাংলা অংশ। তো আমাদের এখানে দুইটা পার্ট নিয়ে আমাদের প্রশ্ন তৈরি করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ অংশটাই আমাদের ব্যাকরণ অংশ। তো এই অংশটা থেকে আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে অনেক, এবং চারপাশে লেখার সাথে পরিচিত হয়। এখানেও ব্যাকরণ অংশ আছে, তো বাংলা অংশ আছে। তো চলো এই যে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমাদের পড়লে আমাদের 71 পেজ পর্যন্ত হয়ে যাবে। তো আমরা একটু কথা না বাড়িয়ে সামনে যাই যে কি কি আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখো এখন আমরা লক্ষ্য করছি যে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। তো পরিস্থিতি অনুযায়ী আমাদের যোগাযোগ করতে হবে। এখানে দেখো তিনজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। একজন কি আমরা সুইপার বা ক্লিনার যেটাকে না বলি, যেটা স্কুল যিনি পরিষ্কার পরিচ্ছন্নতা করবি, একজন বান্ধবী, একজন শিক্ষার্থী, দুজন শিক্ষার্থী। তাদের মধ্যে কি ধরনের কথা হতে পারে সেটা আমরা লিখতে হবে। তারপর হচ্ছে পরিস্থিতি 2। এখানে দেখো মা এবং ছেলে আরেকজন কোথায় ফোনে কথা বলছে, যে এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে কথা বলবো সেটা আমাদের জানতে হবে। এবং পরিস্থিতি 3 এখানে বলছে, এখানে দেখো একজন দুজন বান্ধবী একজন একজনের সাথে আরেকজন কথা বলতে চাচ্ছে। তো বিদ্যালয়ে আসার সাথে জানতে পারলো তাদের স্কুলে একজন ছাত্রী বাল্যবিবাহ হতে যাচ্ছে। তো বাল্যবিবাহ রোধ করার জন্য আমাদের কি কি পরিস্থিতি করতে হবে সে সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, তারপর আমাদের পরিস্থিতি 4। তাই এখানে দেখো বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, কিছুদিন আগে তার পরিবার এলাকায় এসেছেন, তোমার বিদ্যালয় এলাকা সম্পর্কে পরিচিত হয়। তো এই যে নতুন একজন শিক্ষার্থী আছে তাকে কিভাবে সেই সময় কিভাবে কাজ করতে হবে, হ্যাঁ, আর তার সাথে কিভাবে কথা বলতে হবে, তো পরিস্থিতি অনুসারে আমাদের কাজ করতে হবে। পরিস্থিতি নম্বর 4, তো এখানে কিছু দুই বন্ধুর মতের পার্থক্য হয়েছে। একজন বলতেছে যে আউট হয়েছে, একজন বলতেছে আউট হয়নি। তো যেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি সাধারণত আমরা ছেলেরা, তাই না? অথবা 6 হয়েছে 6 হয়নি, এই ধরনের বিষয় না আমরা আসলে। তো সেই পরিস্থিতি শান্ত করার জন্য আমরা কি ধরনের কথা বলতে হবে সেটা আমাদের জানতে হবে। পরিস্থিতি 6, তো এখানে দেখো ফায়ার সার্ভিস আমরা আছে, যে আগুন লাগছে, যেখানে বলছে তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, এরকম পরিস্থিতি এলাকা কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে। তো আমরা সাধারণত ফায়ার সার্ভিসকে ফোন দেই এবং আশেপাশের মানুষদেরকে কথা চিল্লাচিল্লি করে কি করি, জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করি। তো এই যে পরিস্থিতিগুলো দেখলাম 6 পর্যন্ত, সেই পরিস্থিতি কোথায় কিভাবে লিখবো সেটা আমাদের জানতে হবে। তার যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য হচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে মনে হয় সেগুলো নিচে রাখো। তো এই কথাগুলো আমাদের জানতে হবে। এই কথাগুলো অবশ্য বাস্তব জীবনে আমাদের প্রয়োজন। দেখো তো ভাষায় মর্যাদায় প্রকাশ। ভাষায় মর্যাদায় প্রকাশ কি? দেখো মানুষের সাথে কথা বলা হয় বয়স মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করে। তুমি, আপনি, তুই, সে, তিনি ও এগুলো সর্বনাম শব্দ। এগুলো 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। তো এই যে শব্দগুলো আছে, তো আমরা কোথায় সাধারণত আমরা ব্যবহার করি তুমি, তাই না? তারপর মানি যদি হয় কোনো গুরুজন বা শিক্ষক বা বাবা মা অথবা অন্য কোনো গুরুজন আছে তাদেরকে আমরা আপনি বলবো। এবং ঘনিষ্ঠ শব্দের অর্থ হলো বন্ধু বান্ধব, তাই না? তাদেরকে আমরা তুই বলে ডাকি। তো এই সর্বনামগুলো আমাদের জানতে হবে। তারপর বলছে মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়ার প্রয়োগ। তো এখানে সর্বনাম বা ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচে খালি জায়গায় নিতে হবে। তো এখানে যে একটা শব্দ আছে দিয়ে এটা জানতে হবে। এটা পরীক্ষা দিতেও পারে যে তোমার সর্বনামগুলো সম্পূর্ণ করো। তাহলে এখানে দেখো আমরা যে শব্দগুলো শিখলাম কোথায় কোন ধরনের কথা বলবো সেটা এখানে ব্যবহার করা আছে। এই কথাগুলো এখানে লিখতে হবে, ওকে? তারপর আমাদের পরবর্তী যে পেজ আছে সেই পেজে দেখি, দেখো ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ বলতে আমরা কি বুঝি? দেখো দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগ উদাহরণ দাও। তাহলে দৈনন্দিন জীবনে কি কি চর্চা করি সেটা এখানে লিখতে হবে। এবং দৈনন্দিন জীবনে চর্চা করে এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও, সেখানে এখানে লিখতে হবে। আশা করি তোমরা এই লেখাগুলো সুন্দর করে ক্লাসে শ্রেণীকক্ষে করছো। আমাদের বলছে যে মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে,
যোগাযোগ মূলত দুই ধরনের হয়, একটা ভাষিক আর একটা হলো অভাষিক। ভাষিক শব্দ তো কথার মাধ্যমে যেটা আমরা করি, আর একটা অভাষিক শব্দ তো অঙ্গ প্রত্যঙ্গ বা চিঠি আদান প্রদান, ইশারা, এটা যে আমরা বলবো সেটাকে অভাষিক বলবো, তাই না? তো ভাষিক আমরা যেটা বলি সেটা আমরা বলে দিলাম, ভাষিক অভাষিক কি। এখন প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ, প্রসঙ্গের শব্দত শ্রেণীকক্ষ জাহান ক্লাসে ঢুকে বললেন, তোমরা কি গতকাল নোটিশ বোর্ড দেখেছো? সোহেল দাঁড়িয়ে বললো, হ্যাঁ ম্যাডাম, আমি গতকাল স্কুলে আসিনি। শিক্ষার্থী এভাবে কৌতূহল হয়ে উঠতে উঠতে প্রসঙ্গ উঠলো। তো প্রসঙ্গ উঠতে উঠতেই আমাদের একটা যোগাযোগ সৃষ্টি হয়, তাই না? তো এইটা প্রসঙ্গের মাধ্যমে যোগাযোগ বলা হয়। তা এখানে বলছে যে প্রসঙ্গ থেকে যোগাযোগ করি, পড়ে কি বুঝলাম। আমরা যে পড়ে কি বুঝলাম, এখানে শ্রেণীকক্ষ সমাধান ক্লাসে কোন কোন বিষয় নিয়ে বলছিলেন সেই কথাগুলো লিখতে হবে। উপরে যে উদ্দীপকটা দেওয়া আছে সে সম্পর্কে লিখতে হবে। সোহেল কেন পলাশের কথা বিরক্ত হলো, তাহলে সোহেল কেন পলাশের কথা বিরক্ত হলো উদ্দীপকের মধ্যে আমাদের আছে, সেই কথাটা পড়ে এখানে লিখতে হবে। পলাশ যা জানতে চাচ্ছিল তা কোনো উপায়ে জানতে পারতো, তাহলে পলাশ যে জানতে চাইছিল তা আরও কোনো ভিন্ন ভাষিক বা অভাষিক অন্য কোনো বিষয়ে জানতে পারতো কিনা সে বিষয়ে আমাদের লিখতে হবে। তারপর আমাদের বলছে যে সোহেল কিভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারতো, তাহলে সোহেল কেন কিভাবে পলাশকে প্রসঙ্গের মাধ্যমে আনতে পারতো, সেটা কিভাবে হতো সেটা এখানে লিখতে হবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসার মতো উপযুক্ত কাজ 1 2 3 দিয়ে রাখতে পারে, প্রজেক্ট এখান থেকে সাজাতে পারে, অবশ্যই মনে রাখতে হবে, বি কেয়ারফুল। ওকে, তো বলছে যে পলাশ কিভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো, তাহলে পলাশ যে বিরক্ত হয়েছে অবশ্য অপ্রাসঙ্গিক কথা বলছে, তো কিভাবে কথা বললে প্রাসঙ্গিক হতো সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। দেখা যায় প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনা রাখতে হবে তা বলে তুমি মনে করো, সেইগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, প্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক কথা, প্রাসঙ্গিক কথা কি এবং অপ্রাসঙ্গিক কথা কি সে সম্পর্কে জানতে হবে। তো এই কথা এখানে বলা আছে, দেখো কোনো কিছু নিয়ে কথা বলার সময় বিষয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। তো আমি কোন বিষয়ে কথা বলতেছি সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। বিষয়ের মধ্যে থেকে বলাকে বলা প্রাসঙ্গিক, যদি কখনো বিষয়ের মধ্যে কথা বলা এটাকে বলা হয় প্রাসঙ্গিক, এবং যদি কখনো বিষয়ের বাহিরে কথা বলি সেটাকে বলা অপ্রাসঙ্গিক। যেমন ধরো আমি যদি আমার খেলাধুলা নিয়ে কথা বলি, সেখানে যদি কেউ বলে যে না আমি গতকাল ঘুমাইছিলাম, তাহলে এটা প্রসঙ্গের বাইরে গেল। তো বিষয়টা হচ্ছিল খেলাধুলা সম্পর্কে, তা আরেকজন এসে বললো যে আমি ঘুমাইছিলাম, তো অপ্রাসঙ্গিক না? তো এই হলো বিষয়। আচ্ছা, তারপর এখানে দেখো প্রাসঙ্গিক কথাগুলো নিচে লিখতে বলছে আমাদের। আগের পৃষ্ঠা রচনাটি পড়ো, যে এই যে সামনে যে আমাদের পৃষ্ঠা রচনাটা দিয়েছিল, এই রচনার মধ্যে প্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক কথাগুলো আমাদের লিখতে হবে। অপ্রাসঙ্গিক কথাগুলো কি, প্রাসঙ্গিক কথাগুলো কি, সেটা লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। উপস্থিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা এটা আমাদের ব্যাকরণের একটা অংশ। এখানে দেখো তোমার একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও। বিষয় হতে পারে যে কোনো কিছু, যেমন আমার প্রিয় খেলা, রেলগাড়ি, বর্ষাকাল ইত্যাদি। শিক্ষক যেগুলো থেকে লটারির মাধ্যমে একজনকে এক একটি বিষয় নিয়ে বলতে দেবেন। কথা বলার সময় আমরা অন্যরা খেয়াল করবে কোন কথাগুলো অপ্রাসঙ্গিক বা কোন কথাগুলো প্রাসঙ্গিক নয়। তা এই যে কথাগুলো বলছে যে বক্তৃতা খেয়াল রাখতে হবে কোনগুলো বিষয়, সেই বিষয়গুলো তোমাদের পড়ে নিবা, ঠিক আছে? তো আমি এখানে পড়ে দিব না, তোমরা পড়ে নিবা। তারপর দ্বিতীয় অধ্যায় আমাদের বলছে প্রমিত ভাষায় কথা বলি, এটা যেহেতু ব্যাকরণ একটা অংশ। প্রমিত ভাষায় বলতে শুদ্ধ উচ্চারণ আমরা বলবো যেটাকে। প্রমিত দুইটা রূপ থাকে, একটা হলো লেখ্যরিক, একটা হলো কথ্যরিক, এটা জানতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। পরীক্ষায় তোমাদের চাকরি পরীক্ষায় দিবা, চাকরি পরীক্ষায় আসে যে প্রমিত ভাষায় কয়টা রূপ আছে, দুইটা রূপ, তাই না? তো দুইটা রূপের মধ্যে একটা নাম হলো কথ্যরূপ, একটা নাম হলো লেখ্যরূপ। তাহলে যে শব্দটি প্রমিত হয়নি, যে শব্দের প্রমিত হয়েছে, এই যে এখানে যে শব্দগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের বের করতে হবে প্রমিত কোনটা হয়েছে, প্রমিত কোনটা হয়নি, তাই না? তো এখানে লিখবা শব্দ খুঁজি। তো এখানে বলছে আঞ্চলিক ভাষায় খাইছি, প্রমিত শব্দ খেয়েছি, তাই না? সুন্দর উচ্চারণ। উচ্চারণগত শব্দগত উচ্চারণগত পরিবর্তন হয়েছে, তাই না? চঙ্গ আঞ্চলিক ভাষায় বলি, তারপরে এটাকে বলবো মই। তো এরকম অনেক শব্দ আছে যেগুলো আমাদের লিখতে হবে। ঘোষ এবং অঘোষ ধ্বনি, তো আমাদের বর্ণমালায় বেশ কয়েকগুলো শব্দ আছে যেগুলোকে আমরা ঘোষ এবং অঘোষ ধ্বনি বলা হয়। তো প্রথম যে ক খ, আমরা 25টি যে বর্ণ আছে, প্রথম ক এবং খ কে বলবো অঘোষ ধ্বনি, এবং পরে এগুলোকে বলবো ঘোষ ধ্বনি। ছিন্ন মুকুল সত্যেন্দ্র দত্ত ইনি একটা কবিতা লিখছেন। এই কবিতার মাধ্যমে দেখো শব্দের অর্থ তোমরা পড়ে নিবা, শব্দের অর্থগুলো জানতে হবে। উচ্চারণ ঠিক করি, তো এখানে দেখো সবচেয়ে উচ্চারণ পেতে বর্ণটি উচ্চারণ হতে পারে প, তাই না? আর শব্দটি উচ্চারণ হতে হবে ব। তাহলে এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে, ঘোষ ধ্বনি থেকে অঘোষ ধ্বনি হয়েছে না অঘোষ থেকে ঘোষ ধ্বনি হয়েছে? তাহলে এখানে দেখো ঘোষ ধ্বনি থেকে অঘোষ ধ্বনি হয়েছে। উচ্চারণ ঠিক হলে টিক চিহ্ন দাও, তাহলে উচ্চারণ যদি ঠিক হয় এখানে টিক চিহ্ন দিতে হবে এইভাবে, তাই না? তো এবারে পিড়ি প ফ, প ফ হলো অল্প ধ্বনি মহাপ্রাণ শব্দ রয়েছে। তো অল্প ধ্বনি মহাপ্রাণ শব্দ অর্থগুলো কি, এগুলো ব্যাকরণিক বিষয়, এগুলো জানতে হবে, প্রায় গ্রামাটিক্যালের মতো, তাই না? এগুলো আমাদের জানতে হবে। তো তোমরা এই অবশ্যই কাজটা করবা, এই কাজটা আমাদের পরীক্ষায় দিতে
পারে। অবশ্যই অবশ্যই কাজটা তোমাদের কমপ্লিট করা থাকতে হবে। তারপর বলছে শব্দের উচ্চারণ। শব্দের উচ্চারণ আমরা কিভাবে করব? কত দিকে কত কারিগর, এটা একটা রচনা। তো এই রচনার মধ্যে আমাদের কিছু কাজ দেওয়া আছে, সেই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখো কমপ্লিট আমরা যদি করতে চাই তাহলে আমরা এখানে কিছু কাজ শব্দের অর্থ পড়তে হবে। তো শব্দ প্রমিত উচ্চারণ, আচর আচর, এই প্রমিত উচ্চারণ কিভাবে করতে হবে? আর্টিস্ট আর্টিস্ট, তাই না? ইতস্তত ইতস্তত, তো প্রমিত উচ্চারণ এভাবে দেওয়া আছে। তারপর হচ্ছে কাঠ কাঠ, তো এখানে হসন্ত। তারপর দেখো আঞ্চলিক ভাষা এবং প্রমিত, যেমন ক্যান কি হয়েছে, তার মানে ক্যান কি হয়েছে, তাহলে কি হয়েছে একটা কি হয়েছে। তাহলে দেখো আঞ্চলিক ভাষা থেকে অনেকগুলো শব্দ আছে যেগুলো থেকে আমরা আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করতে পারি। তো এইটা জানতে হবে আমাদের। আমাদের কিছু শব্দ দেওয়া থাকতে পারে যেগুলো আমাদের ভাষায় রূপান্তর করতে হবে। প্রমিত ভাষার চর্চা, প্রমিত ভাষার চর্চা কিভাবে করব? তৃতীয় অধ্যায় দেখো অর্থ বুঝে বাক্য লিখি, এই অধ্যায়টা আমাদের শেষ অধ্যায়। শব্দের শ্রেণী, বাক্য শব্দগুলোকে বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ এই 8 শ্রেণীতে ভাগ করে দেখানো যায়। তাহলে এখানে দেখো ক্রিয়া বিশেষণ কি, ভাব বিশেষণ কি, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। শ্রেণী অনুযায়ী শব্দ আলাদা করি, তাহলে শ্রেণী থেকে শব্দ বিশেষ্য সর্বনাম সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ, এই 8টা শ্রেণীতে আমরা আলোচনা করছি। তো আলোচনা করার পর আমরা এখানে দেখো সর্বনাম কি, এখানে বলছে যে আগের পৃষ্ঠায় নমুনা থেকে চিহ্নিত করা বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক, যে 8টা চিহ্নিত করছে সেখানে লিখতে হবে। বিশেষ্য কোনগুলা এখানে লিখতে হবে। তারপর বলছে সর্বনাম কোনগুলো এখানে লিখতে হবে। তারপর বলছে বিশেষণ কোনগুলো সেগুলো লিখতে হবে। তো বিশেষণ বলতে আমরা কি বুঝি? আমরা আগে জানবো বিশেষ্য জিনিসটা কি, সর্বনাম জিনিসটা কি, বিশেষণ কি জিনিসটা কি, এইগুলো আগে আমাদের জানতে হবে। জানার পর তুমি এখানে সুন্দর করে লিখতে পারবা। যোজক কি, আবেগ কি, তাই না? তো আমাদের যে জিনিসটা আমরা করবো সেই জিনিসটা আগে সুন্দর পুঙ্খানুপুঙ্খানুভাবে জানবো। তারপর দেখো ভাব প্রকাশের ধরন অনুযায়ী বাক্যকে বিবৃত, প্রশ্নবাচক অগণ্যবাচক আবেগবাচক 4 ভাগে ভাগ করা যায়। তো আমরা জানি সেন্টেন্সটা কয় প্রকার? 5 প্রকার, এখানে দেওয়া আছে 4 প্রকার, তাই না? তো বিবৃতিবাচক কি? দেখো সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ, তো এগুলো জানতে হবে। বিবৃতিবাচক কি, প্রশ্নবাচক কি, অনুজ্ঞাবাচক কি, আবেগবাচক কি, এগুলো জানতে হবে তোমাদের। এগুলো ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে, তোমাদের পরীক্ষাতে আসলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নাই, তাই না? তো বিবৃতিবাচক বাক্যগুলো এখানে লিখতে হবে, প্রশ্নবোধক বাক্য এখানে লিখতে হবে। তারপর আমাদের বলছে দেখো অনুজ্ঞাবাচক শব্দ এখানে দেখো, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তাই না? তুমি পরীক্ষায় ভালো করে যে আমার অনুজ্ঞা। আবেগবাচক শব্দের অর্থ হলো হাই তার বাবা মারা গেছে। তারপর আমরা অনেক কিছু বলতে পারি আবেগবাচক। তার দ্বিতীয় পরিস্থিতি বলছে শব্দের গঠন। শব্দের গঠন কিভাবে শব্দ গঠিত হয়, এই যে কথাগুলো লিখতে হবে। তারপর আমরা যদি চাই সাধিত শব্দ বানাই, অমুক সময় অনেকগুলো শব্দ আছে, তো এগুলো সম্বন্ধে সবগুলো পড়ে নিবা। প্রত্যেকটা বই সুন্দরভাবে পড়তে হবে। বই পড়ার পরে অবশ্যই পরীক্ষার হলে যাবে, হ্যাঁ? আগে পড়তে হবে, না পড়লে কাজ হবে না, পড়তে হবে আগে। তোমাদের এগুলা কাজ এইভাবে তৃতীয় পরিচ্ছেদ বলছে শব্দে একই শব্দের বিভিন্ন অর্থের ব্যবহার বলা আছে। যে খাওয়া, এটা এখানে আহার করা বা পান করা, তা কাছে সময় মতো খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো হবে। আহার করা, তারপর গরম বলছে উত্তপ্ত উগ্র হতে পারে, চড়া হতে পারে, টাটকা হতে পারে, শীত নিবারক হতে পারে। ঘর একটা শব্দের অনেকগুলো আছে, ঘর, কক্ষ, ছক, তারপর বলছে পরিবার হতে পারে, তাই না? তো এগুলো হতে পারে পথ, রাস্তা হতে পারে, উপায় হতে পারে, দিক হতে পারে। তারপর নাম হচ্ছে নামকরণ, খ্যাতি, লক্ষণ এবং বাহানা হতে পারে। ওজন, বেজার, চাপ, তারপর দায়িত্ব, তারপর দুঃসাধ্য, হ্যাঁ? এগুলো আমাদের জানতে হবে। পাকা অর্থে কি হতে পারে? পাকা অর্থে হতে পারে তার পাকা হাত, তার মানে বোঝা গেল তার দক্ষতা। তারপর আমটি পেকেছে, এখানে পরিপক্কতা অর্থ ব্যবহার হতে পারে। অনেকগুলো শব্দ আছে। তারপর এখানে ধারা বা ধরা, এই ধরা ধরা অনেকগুলো শব্দ আছে। কথা অনেকগুলো শব্দ আছে। এগুলো মুখ্য গুণ অর্থ 1, গুণ অর্থ 2, সেগুলো আমাদের জানতে হবে। মুখ্য অর্থ এগুলো জানতে হবে। এগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিটলি পরীক্ষার আগে পড়তে হবে তোমাদের। তারপর আমাদের বলছে এখানে দেখো উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন আলাদা, তাহলে একই রকম অর্থ শব্দের অর্থ আমরা প্রতিশব্দ যেটাকে বলি, যেমন অন্ধকার এটাকে তিমির বলা হবে, আধার তিমি, তাই না? তারপর আরেকটা শব্দ যদি নেই, এখানে হচ্ছে দুঃখ। তারপর বলছে পাথর, তারপর চুল। আর দুঃখ যদি আমরা নেই, দুঃখ, কষ্ট, তারপর এখানের মধ্যে হতাশ, এ ধরনের কথাগুলো আছে। তো প্রতিশব্দ এখানে লিখতে হবে এভাবে। তো এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। পরীক্ষা তোমাদের এইভাবে প্রশ্ন তৈরি করতে পারে। তো আমাদের এখানে দেখো প্রতিশব্দ অনেকগুলো দেওয়া আছে, অকাল, অতিথি, অভাব, এই শব্দগুলো তোমরা জানবা, হ্যাঁ? সুন্দর, মনোহর, মনোহর, মনোরম, শোভন, রম্য, সুদর্শন, ললিত, তাই না? তারপর এখানে বলছে নিচে সত্যি পড়ো, এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুষ্ঠিত, 10টি শব্দের বদল করাতে হবে। বদল ঘটিয়ে এখানে যে ডিরেকশন আছে সেই ডিরেকশন অনুসারে লিখতে হবে।
বিপরীত শব্দ দেখো, এই গ্লাসে পানি ঠান্ডা, এখন এই গ্লাসে পানি গরম, এই যে ঠান্ডার যে বিপরীত শব্দ এখানে লেখা আছে। তো আমাদের এখানে শক্ত, তাহলে এখানে লিখতে হবে নরম, তাই না? এখানে সত্য আছে, এখানে লিখতে হবে মিথ্যা। তারপর এখানে বলছে সরু, এখানে লিখতে হবে মোটা। এখানে ঝাপসা আছে, এখানে লিখতে হবে কি স্পষ্ট, তাই না? যৌথ হবে, এখানে লিখতে হবে এককভাবে। দিনের এখানে লেখা আছে, এখানে রাতের লিখতে পারো। কৃপণ শব্দ এখানে কৃপণ আছে, এখানে লিখতে পারো লোকটি কৃপণ, তাহলে লিখতে পারো লোকটি অকৃপণ। যেটা বলে গোছানো, এখানে বইগুলো গোছানো অবস্থায়, অগোছানো অবস্থায় তাড়াতাড়ি, দেরি যদি লিখতে পারো সেটা হবে। তো বিপরীত শব্দগুলো আমাদের জানতে হবে। বিপরীত শব্দ বুঝি, তো আমরা বিপরীত শব্দ বুঝি, বিপরীত শব্দের অর্থ যেটা করবো তার বিপরীত। তো বিপরীত শব্দগুলো এই যেখানে বুঝতে হবে, তোমরা এগুলো পড়বা, পরীক্ষা দিতে পারে। ব্যাকরণ অংশ তো, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাক্য সংকোচন, এগুলো পরীক্ষাতে আসে। অবশ্যই অবশ্যই পড়তে হবে, বই পড়তে হবে, মূল কথা হচ্ছে বই পড়তে হবে। তারপর জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন একটি ইম্পর্টেন্ট বিষয়। আমাদের জ্যোতিচিহ্ন 12টি। তো কোথায় দাঁড়িয়ে, কোথায় কমা, কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় এক্সক্লামেশন চিহ্ন, অর্থাৎ আবেগসূচক চিহ্ন, সেটা আমাদের জানতে হবে। দেখো এখানে জ্যোতিচিহ্ন, এখানে জ্যোতিচিহ্ন করা আছে, ড্যাশ আছে, তাই না? দাঁড়িয়ে আছে, কমা আছে, সেমিকোলন আছে। জ্যোতিচিহ্নের কাজ কি? দাড়ি কোথায় বসাবো, তাই না? কমা কোথায় বসাবো, তারপর সেমিকোলন কোথায় বসাবো, তারপর বলছে প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসাবো, তারপর বিস্ময় সূচক চিহ্ন কোথায় বসাবো, হাইফেন কোথায় বসাবো, ড্যাশ কোথায় বসাবো, এগুলো সবগুলো জানতে হবে। এবং তোমাদের পরীক্ষায় একটা বাক্য দিতে পারে, সেখানে কি করতে পারে, যে এই যে এই কথাগুলো এখানে লিখতে পারে, সেখানে লিখতে পারে যে উদ্দীপক অনুচ্ছেদটিতে কি লেখো, তোমাদের জ্যোতিচিহ্ন সঠিকভাবে বসাও। তো এইভাবে আমাদের বসাতে হবে। যেমন এখানে যে বলা আছে যে নিচে উচ্ছেদ জ্যোতিচিহ্ন বসানো, কিছু জ্যোতিচিহ্ন বসানো নেই, তাহলে এই যে এইভাবে আমাদের দিতে পারে যে কিছু জ্যোতিচিহ্ন বসানো দিতে পারে, আর কিছু আংশিক পূর্ণ, আংশিক ইয়া করে দেওয়া থাকতে পারে। তোমাদের যেভাবে শিখছো সেভাবে তোমাদের ঘরটা ফিল আপ করতে হবে। একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্ন ব্যবহার হয়েছে। তো তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে যেখানে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার হয়েছে, কমা থাকবে, হাইফেন থাকবে, তাই না? তো এই যে এই ঘরের মধ্যে তোমাদের সেটা লিখতে হবে। তারপর এখানে বলছে দেখো বাক্য, বাক্য চেষ্টা করলে সফল হবে, যদি চেষ্টা করো তবে সফল হবে, চেষ্টা করে সফল হবে। দেখো একটা কথাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তো এখানে জটিল এবং সরল এবং একটা বলছে যৌগিক বাক্য বলা হয়েছে। তো এই বাক্যগুলো আমাদের এভাবে লিখতে হবে। কোন বাক্য সমাপক ক্রিয়া আছে, কোন বাক্যে কোন অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না, তো এই জিনিসগুলো, কোনো বাক্য কেবল একটি সমাপক ক্রিয়া আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপর এখানে বলছে বিভিন্ন ধরনের বাক্য, বাক্য 3 প্রকার। এখানে সরল, জটিল, যৌগিকদের উদাহরণ আমরা উপরে দেখলাম। তো জটিল বাক্য কি, সরল বাক্য কি, সেই সম্পর্কে আমরা একটু জানবো। অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। পরীক্ষা দিতে পারে নিচের বাক্যটি সরল বাক্যে রূপান্তর করো, তখন কিভাবে করবে, তাই না? তুমি কোথা থেকে এসেছো, এটি একটি কোন ধরনের বাক্য, এবং যেটা এই ধরনের বাক্য হলে সেটা কেন বাক্য সেটা লিখতে হবে। যেমন কাজ করেছো তেমন ফল পেয়েছো, এটি কোন ধরনের বাক্য সেটা লিখতে হবে, জটিল বাক্য না, সরল বাক্য না, কঠিন বাক্য, এবং এটা কেন সেই বাক্য সেটা লিখতে হবে। ওকে, আচ্ছা। তারপর আমরা আসি বাক্য তৈরি। বাক্য আমরা তৈরি করব, সরল বাক্য তৈরি করতে হবে, সরল বাক্য 2 তৈরি করতে হবে, জটিল বাক্য 1, জটিল বাক্য আমাদের জটিল বাক্য তৈরি করতে হবে 2 করে, সরল বাক্য এবং যৌগিক বাক্য 2 করে তৈরি করতে হবে। তো এই ছিল আমাদের বিষয়। তোমাদের পেজ 4th অধ্যায়, 4th অধ্যায় সম্পর্কে আমাদের পড়া আছে, তাই না? আমাদের 77 পেজ পর্যন্ত পড়তে হবে। বৃক্ষ মেলা, চারপাশের লেখার সাথে পরিচিত হই। দেখো এই যে আমরা যখন কোথাও না যাই, সেখানে আমাদের লিখতে হয় গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, বৃক্ষ মেলা, তাই না? এই যে লেখার সাথে পরিচিত হতে বলছে, তাহলে এখানে ব্যানার তোমাদের আঁকতে বলতে পারে পরীক্ষায়, যে এভাবে প্রশ্ন দিয়ে বলতে পারে যে মনে করো তুমি একটা বৃক্ষ মেলা আয়োজন করেছো, তার মধ্যে একটা ব্যানার তৈরি করো। হ্যাঁ, ব্যানার তৈরি করার কাজগুলো তোমাদের অবশ্যই শিখবা, কিভাবে ব্যানার তৈরি করে, তোমাদের পোস্টারে কিভাবে আঁকতে হয়, কিভাবে তৈরি করতে হবে। তারপরে এখানে দেখো জীবন পাঠাগারে শুধু তো প্রতিষ্ঠাবার্ষিকী সবাইকে শুভেচ্ছা। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এটি কি নামে পরিচিত, এর ব্যবহার কি সেটা দেখতে হবে, তাই না? এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো, যদি দেখে থাকো সেটা কোথায় দেখেছো। এখানে বলছে বিজ্ঞান মেলা হলুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। তারপর বলছে আগ্রহী শিক্ষার্থী বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে এসো। তাহলে যারা বিজ্ঞান প্রজেক্ট নিয়ে চলে আসতে পারো তারা এই হলুদিয়া বিশ্ববিদ্যালয়ে যেতে পারো। ওকে, এখন রাষ্ট্রভাষা বাংলা চাই, অ আ ক, তাই না? শেখ মুজিবের কল্লা চাই, যেটা আমরা রোজ নামাজে পড়ছিলাম। যাই হোক, এটি কি নামে পরিচিত, এর ব্যবহার কি সেটা জানতে হবে। এরকম নমুনা তুমি কোথায় কোথায় দেখেছো, কোথায় দেখেছো, সেটা তুমি কি কোথাও দেখেছো, এবং কোথায় যদি দেখে থাকো সেটা কোথায় দেখেছো সেটা আমাদের বলছে। তারপর এখানে দেখো কি নামে পরিচিত, এখানে দেখো এই যে এখানে বলছে যে আপনার শিশুকে টিকা দিন। তাহলে এখানে বলছে এটা কি নামে পরিচিত, এর ব্যবহার কি, এবং এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছো, এবং সেটা যদি দেখে থাকো কোথায় দেখেছো এটা লিখতে হবে।
এখানে বলছে বিজ্ঞপ্তি, আমরা নোটিশ বোর্ডে আমাদের বিদ্যালয়ে আমরা পড়াশোনা করি, আমাদের বিদ্যালয়ে কিছু নোটিশ দেওয়া থাকে, তো নোটিশগুলো আমাদের এইভাবে টাঙানো থাকে, তো এইটাও একটা লেখা, তাই না? তো এটা কি নামে পরিচিত, এর ব্যবহারটা কি, নোটিশের ব্যবহার কি, তাই না? এরকম ব্যবহার তুমি কোথায় দেখেছো এবং কোথায় দেখেছো, কি ধরনের ব্যবহার? তোমার হচ্ছে গান শিখাই, নজরুল সঙ্গীত, তো এভাবে এটা কি নামে পরিচিত, এর ব্যবহার কি, সেটা আমাদের জানতে হবে। ওকে, তারপর বলছে বিরিয়ানি মশলা 100 গ্রাম উপকরণ, যেটা আমাদের ব্যাগে পাওয়া যায়, এটা কি নামে পরিচিত সেটা বলতে হবে। তো এইভাবে বলতে হবে। দৈনিক পত্রিকা, এখানে দৈনিক পত্রিকার নাম থাকতে পারে, এই ধরনের বিষয়গুলো তোমার জানবে, অবশ্যই এগুলো পড়তে হবে, না পড়লে হবে না। কিন্তু এসো হে বৈশাখে এসে এসো, এটা রবীন্দ্রনাথের একটা গান। তো এটা কি ধরনের বিষয় সেটা জানতে হবে। তারপর বলছে যে চারপাশে নানা রকম লেখা, ব্যানার, ফেস্টুন, তারপর বলছে পোস্টার, পোস্টার কি, ব্যানার কি, প্লাকার্ড কি, বিলবোর্ড কি, সেটা আমরা সেটা নোটিশ কি, তাই না? এই যে আমরা যে উপরে দেখলাম সবগুলোই কিন্তু, কোনোটা পোস্টার দেখছি, কোনোটা ব্যানার দেখছি, কোনোটা প্ল্যাকার্ড দেখছি, কোনোটা বিলবোর্ড দেখছি, কোনোটা নোটিশ দেখছি, কোনোটা লিফলেট দেখছি, কোনো মোড়কের লেখা দেখলাম, তাই না? একটা বিজ্ঞাপন দেখলাম, আমন্ত্রণপত্র দেখছি। তো এই যে কাজগুলো আমরা দেখে আসলাম, তো আমাদের এতদূর পর্যন্তই ছিল, আমাদের পড়া কিন্তু এতদূর পর্যন্ত থাকবে, এখান থেকে প্রশ্ন করা হবে। তোরা সবগুলো পড়া সুন্দর করে দেখবে। তোমাদের এক সৃজনশীল